দেশে নির্বাচন প্রশ্নবিদ্ধের সাধ্য কারণেই পিআর সরকারের বিষয় নয় বলেছেন প্রেস সচিব। রাতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। চূড়ান্ত নিষিদ্ধ করে আওয়ামী লীগের বিচার দাবি নাহিদের। অবৈধ সংগঠনের মিছিল থেকে গ্রেফতার করলে পুরস্কারের তথ্যে ভিন্ন মত পুলিশের। দুদকের খোঁজে আরো 5 দেশে সাইফুজ্জামানের সম্পদ। অর্থ পাচারে 23 বস্তা নথি জব্দ। টিউলিপ বাংলাদেশের নিয়মিত করদাতাও। শুভ মহালয়া আজ। ভোরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু। অশুভ শক্তির বিনাশের আশায় ভক্তরা। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, তার সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারের কম কথা বলাই শ্রেয় বলে মনে করেন তিনি। রাজধানীর কারণ বাজারে দ্য ডেইলি স্টারের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে আসন্ন নির্বাচন নিয়ে সংস্থাটির জরিপ প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না 56% মানুষ। পিআর চায় 21.8% এবং চায় না 22.2%। জরিপে অংশ নেয় 10,413 জন। জরিপে 69.9% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করেছে। পথে যাবে এই পুরো বিষয়ে গভর্নমেন্ট কোনো নাই, এটা জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস, এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই। আর এই বিষয়ে গভর্নমেন্ট কোনো মানে যত কম কথা বলা যায়। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন ও 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা 2 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা বিগত 1 বছরে দেশে সংগঠিত সংস্কার ও আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন। এছাড়া 30 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে 4 জন রাজনৈতিক নেতা থাকছেন। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না, তাই বিচারের মাধ্যমে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকারী জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের জেরা শেষ হয়েছে আজ। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তাকে জেরা করেন। গত বুধ ও বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। সেদিনই তাকে প্রথম দিনের মতো জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। এদিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ 6ষ্ঠ দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে 5 দিনে 5 জন সাক্ষ্য দিয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মিছিল থেকে কাউকে গ্রেফতার করলে অর্থ পুরস্কার। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা এমন তথ্যের বিষয়ে ডিসি মিডিয়া তালেবুর রহমান জানান, গুরুতর আসামি গ্রেফতার করলে ডিএমপির বিধিতে অর্থ পুরস্কারের ঘোষণা রয়েছে। তাই ভালো কাজকে সবসময় উৎসাহিত করে পুলিশ। এছাড়া মোহাম্মদপুর থেকে পুলিশের 3 ঊর্ধ্বতন কর্মকর্তার কাজে সন্তুষ্ট না হওয়ায় তাদের ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার কথাও জানান। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও
এর অঙ্গ সংগঠনের 8 নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার সংবাদ সম্মেলনে ডিএমপি ডিসি মিডিয়া জানান, গ্রেফতারকৃতরা ঝটিকা মিছিল, বিভিন্ন স্থান হতে লোক সরবরাহ ও অর্থ সহায়তা করত। কাজে উৎসাহিত করার জন্য বিভিন্নভাবে তাদেরকে পুরস্কৃত করার বিধান রয়েছে। এখানে উল্লেখ বিশেষভাবে কোনো একটা কাজের জন্য ওরকম আপনি যে কথাটা বললেন যে ওয়ার্ল্ডের বার্তা, বিষয়টা আমার জানা নেই। তবে যে কোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার যে বিধান সেটা আমাদের রয়েছে এবং এটা আইনের ভেতরেই নিয়মের মধ্যে থেকে আমরা করে থাকি। এদিকে শুক্রবার মোহাম্মদপুর জোন থেকে কাজে সন্তুষ্ট না হওয়ায় ঊর্ধ্বতন 3 কর্মকর্তাকে বদলির কারণ জানান তিনি। শুক্রবার দিন একইভাবে মোহাম্মদপুর থানায় আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন স্টাফ যান এবং সেখানে গিয়ে ফোর্স এবং অফিসারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং এক পর্যায়ে আমাদের কিছু পুলিশ সদস্য তাদের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে বিকালবেলা মোহাম্মদপুর জোনাল এসসি এবং মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর অপারেশনস এবং ওই সময়ের ডিউটি অফিসার, এই 3 জনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এছাড়া জেনেভা ক্যাম্প থেকে মাদক উদ্ধার ও 40 জন মাদক কারবারিকে গ্রেফতার এবং উত্তরা বিলকিস হত্যায় জড়িত তার স্বামী বাবুল সহ এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়া সহ আরও 5 দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে রাতভর অভিযান চালিয়ে সাবেক এই মন্ত্রীর স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশীর বাড়ি থেকে 23 বস্তা নথি জব্দ করেছে দুদক। রিমান্ডে সাইফুজ্জামান চৌধুরীর 2 ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজের দেয়া তথ্যের ভিত্তিতে এসব নথি জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন দুদকের উপপরিচালক মশিউর রহমান। তিনি জানান, বিদেশে সম্পদ কেনার তথ্য, ট্যাক্স, বাড়ি ভাড়ার ভাউচার সহ বিভিন্ন ধরনের তথ্য পেয়েছেন তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য আছে এসব নথিতে। এর আগে বুধবার রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের অর্থ পাচারের সহযোগী আব্দুল আজিজ ও দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত উৎপল পালকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য পায় দুদক। আপনারা জানেন যে সাইফুজ্জামান এবং রুকমিলার বিরুদ্ধে ইতিমধ্যে 7টি মামলা রুজু হয়েছে। এই মামলাগুলোর টোটাল অ্যামাউন্ট হচ্ছে 125 কোটি টাকা। এই মামলাগুলোর তদন্ত আমরা চলমান রেখেছি। এই তদন্তের অংশ হিসেবে আমরা এই রেড নোটিশে আবেদন করেছিলাম, রেড নোটিশ অনুমোদন হয়েছে। আমরা এখন আইজিপির মাধ্যমে এটা ইন্টারপোলে পাঠাবো। এই প্রক্রিয়াটা আমরা দ্রুততম সম্পন্ন করব। ইন্টারপোলে পাঠানোর পর তাদের চলাচল বন্ধ হবে এবং তারা যে এখন সম্পত্তিগুলো হস্তান্তর করে ফেলতেছে, এই সম্পত্তি হস্তান্তর বন্ধ হবে এবং ভবিষ্যতে এই সম্পত্তিগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিলিপ সিদ্দিকের কেবল বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পাসপোর্টই ছিল না, তিনি এদেশের একজন নিয়মিত করদাতাও ছিলেন। বাংলাদেশের একটি গণমাধ্যমের অনুসন্ধানে পাওয়া গেছে টিলিপ অন্তত 1 দশক ধরে নিয়মিত আয়কর বিবরণী জমা দিয়েছেন। সেখানে আয়ের খাত হিসেবে ব্যবসা বা পেশার বিষয়টিও উল্লেখ করা হয়। নির্দিষ্ট ব্যবসা বা পেশার কথা উল্লেখ না থাকলেও একটি অর্থ বছরে মাছের ব্যবসার কথা উল্লেখ করা হয়। টিলিপের নামে ঢাকার গুলশানে একটি ফ্ল্যাটও রয়েছে, কিন্তু আয়কর নথিতে ওই ফ্ল্যাটের কথা তিনি উল্লেখ করেননি। বাংলাদেশি নাগরিক হিসেবে নিয়মিত আয়কর দেয়া, নিজ নামে ফ্ল্যাট নিবন্ধন সহ বেশ কিছু বিষয় টিলিপের আইনজীবীর কাছে 2 দফায় জানতে চেয়েও কোনো জবাব পায়নি বাংলাদেশি সংবাদ মাধ্যম। তবে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ইস্যুতে টিউলিপের একজন মুখপাত্র দাবি করেছেন, বাংলাদেশ কর্তৃপক্ষ টিউলিপের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুৎসা রটাচ্ছে। দুর্গাপুজো সামনে রেখে 24 তারিখ থেকে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি মোতায়েন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 14তম সভা শেষে তিনি এমনটা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজা শুরু হবে 26 তারিখ থেকে। এর আগে যে কার্যক্রম শুরু হয়েছে সেখানেও নিরাপত্তা কর্মী রয়েছে।
এটি ধর্মীয় অনুষ্ঠান, তাই এটার মর্যাদাও রক্ষা করতে হবে বলে মন্তব্য তার। বলেন, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবেই হবে। ইউনিয়ন থেকে সব পর্যায়ে নিরাপত্তা ও পরিবেশ নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোকে ঘিরে মাদকের প্রভাব বাড়ছে। পাশাপাশি বিভিন্ন কৃষি পণ্য পাচার হচ্ছে। দেশে থেকে যায় ভালো পণ্য আর আসে মাদক। তবে মাদক ব্যাপক হারে ধরা পড়ছে। এটা সমূলে বিনষ্ট করার চেষ্টা চলছে বলেও জানান। নাসা গ্রুপের বকেয়া 250 কোটি টাকা পরিশোধ সম্ভব, সে ব্যাপারে নাসা গ্রুপের চেয়ারম্যান সম্পত্তি বিক্রির অনুমতি দিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ শুভ মহালয়া। ভোরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে দিনক্ষণ গণনা শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার। 8 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার মূল উৎসব শুরু হবে। এবছর সারা দেশে 33,355টি মণ্ডপে পূজা উদযাপিত হবে। এর মধ্যে রাজধানীতে পূজা হবে 258টি মণ্ডপে। রিপোর্ট নাবিদ জাহাঙ্গীরের, ক্যামেরায় ছিলেন পলাশ তালুকদার। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। পুরাণ মতে দেবী দুর্গা যেদিন মহিষাসুর বধের দায়িত্ব পেয়েছিলেন সেই দিনটি মহালয়া। রবিবার দেবীপক্ষের সূচনা লগ্নে দেশের বিভিন্ন মন্দিরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে দুর্গা দেবীকে পৃথিবীতে আহ্বান জানানো হয়। তবে মূল উৎসবের শুরু হবে ষষ্ঠীর দিন থেকে। ছোটবেলা থেকে বরাবরই আমরা টিভি স্ক্রিনে মহালয়াটা দেখে আসছি। এরকমভাবে লাইভ প্রোগ্রামে আসলে আমার কখনো আসা হয় নাই, এবারই প্রথম। তো এসে সবাইকে দেখতে অনেক লোক এসছে, খুব ভালো লাগছে। এতদিনের অপেক্ষাটা আনন্দের। পুজো আসছে, আজকে থেকে পুজো এসে গেছে, এই ফিলিংটা আসলে আরেকটু বেশি আনন্দের। সপ্তমী পরবো গ্রিন কালারের জামা, অষ্টমী পরবো ব্লু কালারের জামা, এরকম মিলিয়ে সাজগুজ করবো। বাঙালি হিন্দুর কাছে দেবী দুর্গা সকল অশুভ শক্তির বিনাশের প্রতীক, মহামায়া অসীম শক্তির উৎস। যাতে সুষ্ঠুভাবে আমরা সবাই মিলে পূজাটা উদযাপন করতে পারি, এটাই প্রত্যাশা। সকল ধর্ম সব মিলিয়ে, বর্ণ মিলিয়ে আমরা যে একটি দারুণ কালচার নিয়ে আমরা থাকি, সেটা যেন অব্যাহত থাকে। মায়ের কাছে চাওয়ার যে আমাদের দেশের সমৃদ্ধিতে আমরা যেন সবাই একসাথে এগিয়ে যেতে পারি। ছোট থেকে আমরা যখন রেডিওতে শুনেছি তখন একটা আবেগ সৃষ্টি হতো আমাদের মধ্যে, কিন্তু যখন এটা বাস্তবে আমরা স্টেজে ফুটিয়ে তুলি সেটাকে, তখন আরও বেশি আবেগের সৃষ্টি হয়। 1 বছর পর দেবী আসছেন। দেবীকে বরণ করে নিতে প্রস্তুত দেশের হিন্দু সম্প্রদায়। দেবীর আগমনের মধ্য দিয়ে বিশ্বের শান্তির বার্তা ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। খেলার খবর। সুপার 4-এ শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারানোর পর বাংলাদেশ এশিয়া কাপে ফাইনাল খেলার স্বপ্ন দেখতেই পারে, কারণ বাংলাদেশের সামনে পথটা এখন সহজ। ভারত কিংবা পাকিস্তানের কাউকে হারালেই টাইগারদের জন্য খুলে যাবে ফাইনালের দরজা। শ্রীলঙ্কার বিপক্ষে 50 করে ম্যাচ সেরার পুরস্কার জেতা সাইফ হাসানও সংবাদ সম্মেলনে স্বপ্নটা দেখার আহ্বান জানিয়েছেন। সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলবো, সো ওয়ান স্টেপ এহেড। এখনও 2টো ম্যাচ বাকি, নেক্সট ফোকাস নেক্সট ম্যাচের জন্যই। টিম মিটিং করছি, ওখানে আমরা স্পেসিফিক্যালি ভালো হ্যান্ডেল করছি, আর কমিউনিকেশন খুব ভালো ছিল লিটনদার সাথে। উনি অ্যান্টিসিপেট করতে পারছিল যে নেক্সট বল কী হবে, তো উনি সেটাই আমাকে বলছিল। সো আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে। ফিজ ভাইয়ের বোলিং তো সবসময় ভালো করতেছে, আমাদের লাস্ট কয়েক মাস ধরেই খুব ভালো একটা শেপে আছে। তো আজকে এরকম রান হয়েছে, তার মধ্যে অনেক কম রানও দিচ্ছে, উইকেট ভাইটাল মোমেন্টে উইকেট নিচ্ছে। তো উনি তো ওয়ার্ল্ড ক্লাস বোলার। স্বপ্ন তো দেখা উচিত, বড় স্বপ্ন দেখা উচিত, বাট স্টেপ বাই স্টেপ আগানো উচিত। নেক্সট ম্যাচ আমাদের ইন্ডিয়ার সাথে, তো ফুল ফোকাস ওই ম্যাচে থাকবে, তারপরটা পরে দেখা যাবে। খুলনার মুজগুন্নির বাস্তুহারা কলোনিতে অবৈধ উচ্ছেদ অভিযানের সময় পুলিশ ও বাসিন্দাদের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। এ সময় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বাসিন্দারা। 10টার দিকে পুলিশ লাঠিচার্জ শুরু করলে ইটপাটকেল নিক্ষেপ ও বুলডোজার ভাঙচুর করে স্থানীয়রা। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। স্থানীয়দের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে উচ্ছেদ অভিযান চালাতে দেয়া হবে না। এ ঘটনায় আপাতত অভিযান স্থগিত রেখেছে প্রশাসন। থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়।
1987 সালে গৃহায়ণ কর্তৃপক্ষ পাশের জায়গাটি লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করে। 25 বছর পার হলেও এখনও জায়গা বুঝে পাননি 42টি প্লট মালিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভিসি প্রফেসর মাইনুদ্দিনের উপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল থেকে প্রশাসনিক ভবনের পাশে লিচুতলায় অবস্থান নেন তারা। এতে থমকে যায় প্রশাসনিক সকল কার্যক্রম। দুপুর 2টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী সিনেট ভবনে বসবে সিন্ডিকেট সভা। সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বহালের সিদ্ধান্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাত 1টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন আমাদের সহকর্মী পরিতোষ চৌধুরী আদিত্য। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আদিত্য, শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি কি এখনো চলছে কিনা, আর সিনেট ভবনে সিন্ডিকেট সভা শুরু হয়েছে কিনা সে ব্যাপারেও দর্শকদের জানাবেন। বিপাশা, কর্মচারী এবং যে অফিসারদের যে কর্মবিরতি সকাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত শিক্ষক কর্মচারীরা কেউ কাজে যোগদান করেননি। কিছুক্ষণ আগেও তারা ক্যাম্পাসে ছিল, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে তারা অবস্থান করছিল এবং সেখান থেকে তারা একটি ঘোষণা দিয়েছে যে আজকের মধ্যে যদি তাদের দাবি দেওয়া, অর্থাৎ যে তাদের প্রাতিষ্ঠানিক যে সুযোগ সুবিধা সেটি যদি তাদের যদি কর্তৃপক্ষ পূরণ না করে তাহলে আগামীকাল থেকে পুরোপুরি শাটডাউনে যাবে। এবং যে রাষ্ট্র যে নির্বাচন আপনারা জানেন যে 25 তারিখে, সেটাও কিন্তু তাহলে অনিশ্চয়তা হয়ে পড়বে। কারণ রাষ্ট্র নির্বাচনের আপনারা জানেন যে ব্যালট পেপার ছাপানো থেকে শুরু করে অনেক কিছু কাজ কিন্তু এই কর্মকর্তা কর্মচারীদের দিয়ে করতে হয়। তারা যদি পুরোপুরি যদি আগামীকাল থেকে যদি শাটডাউনে যায় তাহলে কিন্তু পুরোপুরি অনিশ্চয়তা হয়ে পড়বে যে রাষ্ট্র নির্বাচন। এদিকে আজকে 3টার দিকে সিন্ডিকেট সভা হওয়ার কথা রয়েছে এবং এই সিন্ডিকেট সভার পরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীল থাকবে না অস্থিতিশীল থাকবে। আপনারা জানেন যে গতকালকে রাতভর বিক্ষোভ প্রদর্শন করেছে শিক্ষার্থীরা, প্রায় 3টা পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা অবস্থান নেয় এবং বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে ভিসি বাসভবনের সামনে জড়ো হয়েছিল এবং বাধ্য হয়ে ভিসি যে শিক্ষক কর্মচারীদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেটা স্থগিত ঘোষণা করেছে এবং আজকে সিন্ডিকেট সভায় এইসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। এই আলোচনার প্রেক্ষিতেই কিন্তু আগামী যে কর্মসূচিগুলো এবং শিক্ষার্থীরা বলেছে যে পুরোপুরি এই যে কোটা, তাদের ভাষায় যেটা বলছে যে কোটা বাতিল না করলে পারে তারাও আন্দোলনে যাবে। এখন এই সব কিছু মিলিয়ে কিন্তু এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় সংকটে পড়েছে। এখন 3টার যে সিন্ডিকেট সভা রয়েছে সেই সভা থেকেই নির্ধারণ হবে আগামীতে যে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হবে না অন্য কিছু ঘটবে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়। আদিত্য, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পরিতোষ চৌধুরী আদিত্য। এশিয়া কাপে আরেকটি ভারত পাকিস্তান দ্বৈরথ আজ। এবার সুপার 4-এ মুখোমুখি 2 চির প্রতিদ্বন্দ্বী। গ্রুপ সাক্ষাতে পাকিস্তানকে সহজেই হারিয়েছে ভারত। 3 ম্যাচ জিতে গ্রুপ এর সেরা টিম ইন্ডিয়া। পারফরমেন্সে অনেকটাই পিছিয়ে থাকা পাকিস্তানের জন্য এই ম্যাচ প্রতিশোধের। দুবাইয়ে রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। ভারত পাকিস্তান ম্যাচে এখন মাঠে যতটা লড়াই হয় তার চেয়ে বেশি উত্তাপ ছড়ায় মাঠের বাইরে। এবারের এশিয়া কাপে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে 2 আর্চ রাইভাল। প্রথম সাক্ষাতে তিরাঙ্গার কাছে অসহায় আত্মসমর্পণ চার তারাদের। মাঠে লড়াই না জমলেও সে ম্যাচে ভারতের আচরণে ক্ষুব্ধ পাকিস্তানের সমর্থকরা। রাজনৈতিক বৈরিতার জেরে ম্যাচের শুরু কিংবা শেষে পাক খেলোয়াড়দের সাথে হাত মেলায়নি টিম ইন্ডিয়া। তাদের এই আচরণে পাকিস্তানের সাবেকরা চটেছেন। টিম ইন্ডিয়ার সমালোচনায় মুখর নিজ দেশের লিজেন্ডরাও। বেশ কিছুদিন ধরেই 2 প্রতিবেশীর লড়াইটা বড্ড বেশি একপেশে। ভারতের শক্তির কাছে কোনোভাবেই পেরে উঠছে না পাকিস্তান। শেষ দেখায় এশিয়া কাপে নিজেদের জয়ের পাল্লাটা আরও একটু ভারী করেছে ভারত। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এ পর্যন্ত 19 বার মাঠে নেমেছে 2 দল, যার 11টিতেই জয় পেয়েছে ভারত। পাকিস্তানের বিজয়ের হাসি 6 বার। 3টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। টি-20 ফরম্যাটে আরও বেশি প্রাধান্য ভারতের। 2007-এ টি-20-র প্রথম বিশ্বকাপের মহাকাব্যিক সেই ফাইনালে জয় হাতছাড়া হয়েছে পাকিস্তানের। এরপর 14 ম্যাচের 11টিতে জয় ভারতের, মাত্র 3টিতে জয় পেয়েছে পাকিস্তান। শক্তিতে যতই এগিয়ে থাকুক, ক্রিকেটের নির্দিষ্ট দিনে বাজি জিততে পারে যে কেউই।
দারুণ এক লড়াকু ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জানিয়ে সেই বার্তা দিয়ে রেখেছে ওমান। পাকিস্তানের সাথে তাই বাড়তি সতর্ক টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। পাকিস্তানের জন্য স্বস্তি ছিল দুবাইয়ের মাঠ, যেখানে 2021 বিশ্বকাপে কোহলির ভারতকে 10 উইকেটে হারিয়েছে বাবরের পাকিস্তান। বর্তমানের ব্যর্থতা বলে অতীত থেকেই অনুপ্রেরণা খুঁজছে পাকিস্তান। উপমহাদেশের সুপার ক্লাসিকোর উত্তাপের চাইতে ঘুরে ফিরে আসছে হাত না মেলানোর কাণ্ড। সুপার 4-এ ভারত কী আচরণ করে সেদিকেই দৃষ্টি সবার। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দেশে নির্বাচন প্রশ্নবিদ্ধের সাধ্য কারণেই পিআর সরকারের বিষয় নয় বলেছেন প্রেস সচিব। রাতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। চূড়ান্ত নিষিদ্ধ করে আওয়ামী লীগের বিচার দাবি নাহিদের। অবৈধ সংগঠনের মিছিল থেকে গ্রেফতার করে পুরস্কারের তথ্যে ভিন্ন মত পুলিশের। দুদকের খোঁজে আরো 5 দেশের সাইফুজ্জামানের সম্পদ। অর্থ পাচারে 23 বস্তা নথি জব্দ। টিউলিপ বাংলাদেশের নিয়মিত করদাতাও। শুভ মহালয়া আজ। ভোরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু। অশুভ শক্তির বিনাশের আশায় ভক্তরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।